আসসালামু আলাইকুম। তোমরা যারা প্রথম বর্ষ পরীক্ষা দিলে এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে আমি 20টি এমসিকিউ প্রশ্ন সলভ করব। এই প্রশ্ন 20টা হচ্ছে নটরডেম কলেজের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা সলভ করব। তাহলে সরাসরি চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে বাষ্পীয় ইঞ্জিন বা বাষ্পীয় শক্তির ব্যবহার দিয়ে কোন শিল্প বিপ্লব শুরু হয়েছিল? সাধারণ জ্ঞান টাইপ প্রশ্ন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলো চ্যাপ্টার 1 থেকে আসা প্রশ্ন। তাহলে বাষ্পীয় ইঞ্জিন ব্যবহার করে শুরু হয়েছিল হচ্ছে প্রথম শিল্প বিপ্লব, এটাই সঠিক। জেমস ওয়াট প্রথম বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন এবং এর মাধ্যমে খনি থেকে বিভিন্ন মিনারেলস এবং যে আমরা খনি থেকে যা যা পাই সেগুলো বের করা হয়েছিল, মানে অনেক কাজে হেল্প করছিল হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে প্রথম অপশন ক। দ্বিতীয় শিল্প বিপ্লব ছিল হচ্ছে রসায়ন শিল্প, বিদ্যুৎ এবং ইস্পাতের যে ব্যবহারটা ছিল সেটা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব। তৃতীয়তে হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট, এটা ছিল তৃতীয় শিল্প বিপ্লবের চালিকা শক্তি। আর চতুর্থ শিল্প বিপ্লবের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা বিগ ডাটা, আইওটি, তারপর হচ্ছে বায়োটেকনোলজি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আমরা এখন যে সময়টাতে আছি এটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের। তাহলে বাষ্পীয় শক্তির ব্যবহার দিয়ে কোন শিল্প বিপ্লব শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে প্রথম শিল্প বিপ্লব। তারপর আসো, মহাকাশ অভিযান করার জন্য একটি মহাকাশ যানকে ঘন্টায় কত বেগ অর্জন করতে হয়? মাধ্যাকর্ষণ শক্তি থেকে বের হয়ে যাওয়ার জন্য যে এসকেপ ভেলোসিটি যেটা প্রয়োজন হয় যাতে মাধ্যাকর্ষণ শক্তি থেকে সহজেই বের হয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে 25,000 ঘন্টা বা তার 25,000 মাইল পার ঘন্টা। তাহলে 25,000 মাইল পার ঘন্টা, মাইল পার আওয়ার, এই গতিটা লাগে বা তার চেয়ে একটু বেশি গতি লাগে। তাহলে এর আশেপাশের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন গ। অপশন গ এখানে সঠিক। তাহলে অপশন ক কেন নয়? 300 মাইল পার ঘন্টা, এখানে সবগুলো হচ্ছে ঘন্টার হিসাব। 300 মাইল যেটা স্পিড সেটা হচ্ছে কোনো বাস বা বাইকের হতে পারে। 3000 মাইল যেটা সেটা কোনো হাই স্পিড ট্রেন হতে পারে। আর সঠিক উত্তর হচ্ছে এখানে গ। তাহলে 3000 মাইল কেন হবে না? মূলত একটা অরবিটাল থেকে অন্য একটা অরবিটালে যাইতেও যে স্পিডটা লাগে সেটা হচ্ছে বেসিক্যালি 17,500 মাইল পার আওয়ার বা তার একটু বেশি। তাহলে এখানে 3000 যাচ্ছে না। তাহলে যেহেতু মহাকাশের কথা বলছি যেখানে 25,000-এর বেশি গতি প্রয়োজন হয়, আর এই যে গতিটা আছে এটা মূলত অর্জন করা অনেক কঠিন বা এই সময়ের সাপেক্ষে অনেক ব্যয়বহুল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গ। তাহলে 30,000 মাইল, তাহলে সঠিক উত্তর কিন্তু 25,000 মাইলের বেশি হইলে সেটা সঠিক ছিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গ। তাহলে এটা কেন হবে না? এই যে বললাম যে অর্জন করা কঠিন বা অনেক ব্যয়বহুল, তাই সঠিক উত্তর হচ্ছে এখানে 30,000 মাইল পার ঘন্টা। আসি পরের প্রশ্নে আসি। বলছে কোনো ব্যক্তি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে একত্র করে একটি ডকুমেন্ট তৈরি করে নিজের বলে দাবি করলে তাকে কোন ধরনের প্লেজিয়ারিজম বলে? তাহলে আমরা একটু প্রশ্নটা একটু বিভিন্ন অংশে ভাগ করি। সে কি করছে? বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে, সেগুলোকে একত্রিত করছে, করে একটি ফাইল তৈরি করছে বা ডকুমেন্ট তৈরি করছে। এখন ডকুমেন্টটা কি করছে? সে নিজের নামে চালিয়ে দিছে বা নিজের বলে দাবি করছে। এটা কোন ধরনের প্লেজিয়ারিজম বলে? আমরা এখানে 4টা প্লেজিয়ারিজম দেখতে পাচ্ছি অপশনে। আমরা 4টা নিয়েই কথা বলবো এবং সঠিক উত্তর যেটা সেটা আমরা খুঁজে বের করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে চলো, ক্লোন। ক্লোন মানে কি? কোনো একটা রিসার্চ পেপার বা অন্যের কোনো কাজ সম্পূর্ণ বা অনেক বড় একটা অংশ যদি কেউ নিজের বলে দাবি করে তখন সেটাকে বলা হচ্ছে ক্লোন। তারপর যেহেতু এখানে এটা ক্লোন হবে না কেন? কারণ এখানে সে বিভিন্ন উৎস থেকে নিছে, একটা কাজের পুরো অংশ বা অর্ধেক অংশ বা অনেক বড় অংশ নেয় নাই, তাই এটা ক্লোন হচ্ছে না। তাহলে এটা ভুল। তাহলে ক্লোন কখন হবে বললাম? যদি অন্যের কোনো কাজ, পুরা কাজ বা আংশিক কাজ বা অনেক বড় একটা কাজের বড় একটা অংশ যদি নিজের বলে চালিয়ে দেয় তখন সেটা হবে ক্লোন। হাইব্রিড কখন হবে? হাইব্রিড হবে যদি তার নিজের কিছু কনসেপ্ট আইডিয়া থাকে এবং অন্যের থেকেও নিয়ে আসে, বাট অন্যের থেকে যেটা নিয়ে আসলো এটা মেনশন করে নাই, সেটাও নিজেরগুলোর সাথে মিশিয়ে একসাথে চালাই দিল, তখন সেটা হবে হাইব্রিড প্লেজিয়ারিজম। তাহলে এটা হাইব্রিডও না, কারণ সে দিয়ে কাজ করে নাই। রিসাইকেল প্লেজিয়ারিজম কোনটা? যখন কোনো একজন ব্যক্তি তার আগের কোনো একটা কাজকে একটু মডিফাই করে আবার নিজের বলে চালিয়ে দিল নতুন ডকুমেন্ট নতুন নামে,
আগের কাজকে নতুন নামে চালিয়ে দেওয়া হয় যখন, তখন সেটাকে বলা হয় রিসাইকেল প্লেজিয়ারিজম। তাহলে এটাও না, তাহলে সঠিক উত্তর হচ্ছে রিমিক্স। তাহলে রিমিক্সে কী করা হয়, বিভিন্ন উৎস থেকে ডাটা নিয়ে আসে এবং সেগুলোকে একটা ফাইলে কম্পাইল করে নিজের নামে চালিয়ে দেয়। তো যখন এই ঘটনাটা ঘটে তখন সে যে উৎস থেকে ডাটাগুলোকে নিয়ে আসে বা যে অংশগুলোকে নিয়ে আসে এগুলোর নাম সে মেনশন করে না করে যখন নিজের নামে চালিয়ে দেয় তখন সেটা বলা হচ্ছে রিমিক্স। তাহলে 3-এর উত্তর হচ্ছে এখানে ঘ। এখানে আরেকটি কোশ্চেন আছে যে বলছে একটা উদ্দীপক দেয়া আছে, এখান থেকে 3টা অপশন দেয়া আছে, কোনটি সঠিক আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা একটু উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপকে কি বলে, মিস্টার জন একজন চিকিৎসক। তাহলে আমরা একটা ডাটা পেলাম, এখানে চিকিৎসা নিয়ে কথা হবে। তো চিকিৎসা নিয়ে যেহেতু কথা হবে তাহলে কি হইতে পারে, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসতে পারে, তারপরে বায়ো ইনফরমেটিক্স আসতে পারে, তারপরে স্মার্ট ড্রাগ আসতে পারে, এই জিনিসগুলো আমাদের এখানে আসতে পারে। তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয় না। তাহলে স্পর্শ ছাড়া চালু হয় না, তাহলে এখানে কার কথা বলছে, তার স্পর্শ লাগে মানে ফিঙ্গার টিপ লাগে। তাহলে এখানে বায়োমেট্রিকের কথা আসছে। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন, মানে ন্যানো টাইপের যন্ত্র ব্যবহার করেন। হ্যাঁ, তাহলে এটা আর একটা পয়েন্ট যে যন্ত্র ব্যবহার করেন, এটা একটা ফ্যাক্ট। এখন আসো, মিস্টার জন কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তির কুফল হলো। কুফল কি, এখানে 3টা অপশন দেয়া আছে। মিস্টার জন কর্তৃক চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি মানে ক্ষুদ্র যন্ত্রের যে প্রযুক্তি, এইটার যে কুফল সেটা কি, যে ক্ষুদ্র যন্ত্র দিয়ে স্মার্ট ড্রাগ তৈরি করা হয় বা ন্যানো স্কেলে যেটা তৈরি করা হয়, এইটার এখন যে কুফলটা বলা হয়েছে এই কুফলটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ না, এখানে পজিটিভ। চিকিৎসা করা যায়, ক্ষুদ্র জিনিস প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা করতে, সেটা পজিটিভ। বাট এইটার ফলে সমাজে কি কুফল বয়ে আনতেছে সেটা একটু আমরা দেখি। বাট আবারও বলতেছে এটা নেগেটিভলি না পজিটিভলি। সেটা কি, স্মার্ট ড্রাগ যদি তৈরি করা হয় তাহলে সেটা হচ্ছে এক ধনীদের জন্য হয়ে যাবে, দাম অনেক বেশি হবে, গরিবরা সেটা থেকে বঞ্চিত হবে, এটা একটা কুফল। ওকে, পরবর্তীতে বলা হচ্ছে প্রাণঘাতী অস্ত্র তৈরি করা হয়। তো প্রাণঘাতী অস্ত্র তৈরি করার সাথে কিন্তু চিকিৎসার কোনো ব্যাপার না বা চিকিৎসা কোনোভাবেই কানেক্টেড না, কিন্তু ন্যানো স্কেলে সে ন্যানো ওয়েপন তৈরি করা যায়। তা আমরা এটাকে নিচ্ছি না কেন, কারণ চিকিৎসার সাথে সরাসরি কানেক্টেড না, উদ্দীপকের সাথে সরাসরি কানেক্টেড না। এটা দ্বারা ক্ষতি করা যায় আমরা বুঝতে পারতেছি, বাট এটা সমাজের কুফল না, মানে চিকিৎসার সাথে কানেক্টেড, সমাজের কুফল না, তাই আমরা এটা বাদ দিচ্ছি। তাহলে প্রাণঘাতী অস্ত্র তৈরি করা যায় ন্যানো স্কেলের, বিভিন্ন ওয়েপন তৈরি করা যায় হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করে, যেটা অনেকটাই এই ক্ষুদ্র যন্ত্র বলার কারণে কানেক্টেড বা চিকিৎসার সাথে কানেক্টেড না হওয়ার কারণে আমরা বাদ দিচ্ছি, বা উদ্দীপকের সাথে কানেক্টেড না হওয়ার কারণে। ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পাবেই তো, কারণ যারা ধনী তারা এই মেডিসিনগুলো ক্রয় করতে পারবে, সেরে উঠবে, পেশেন্ট ভালো হয়ে যাবে। বাট যারা গরিব রোগী তাদের জন্য এটা প্রবলেম। তাহলে এই 2টা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1 ও 3। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার গ। পরের প্রশ্নে বলা হচ্ছে রেডিও ওয়েভ পাঠানোর জন্য যে অ্যান্টেনা প্রয়োজন তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের কতটুকু হতে হয়। রেডিও ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য যে অ্যান্টেনার যে তরঙ্গ দৈর্ঘ্য, এই অ্যান্টেনা বলতে বোঝাচ্ছে যে রিসিভ করে সাধারণত বা ট্রান্সমিটও করে, তার দৈর্ঘ্য হতে হয় তরঙ্গ দৈর্ঘ্যের 4/1 সাধারণত। তাই এর সঠিক উত্তর এটাই। 2/1, 8/1, 16/1 এগুলো খুব ব্যবহৃত হয় কিন্তু খুবই কম বা বিশেষ ক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 4/1, যে 4/1 হবে অ্যান্টেনার সাইজ, তরঙ্গ দৈর্ঘ্য যা হবে তার 4/1। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কী বুঝি আসলে, ধরো এই একটা তরঙ্গে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, অথবা আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি এখান থেকে শুরু করি এই পর্যন্ত, এই যে একটা ডিস্টেন্স, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা যেটুকু হবে তার 4/1 হইতে হবে অ্যান্টেনার দৈর্ঘ্য। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে খ। তারপরে আসো গুগল প্লেক্স কোন নেটওয়ার্কের উদাহরণ। লাইন বাই লাইন পড়ে বা সেই লাইনের আশেপাশে ডাটাগুলোকে নিয়ে যেখান থেকে আর কী প্রশ্ন হতে পারে আউট অফ দ্য বক্স বা লাইন বাই লাইন পড়ার কারণে এই সব কোশ্চেনগুলো আনসার করা যায়। আর যারা সাধারণত লাইন বাই লাইন পড়েন না বা কোনো মতে ক্লাসে যান, প্রাইভেটে যান, আসেন, তাদের জন্য প্রবলেম। আর এরকম ভালো এমসিকিউ আনসার করার জন্যে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। সে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্যে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01919470705।
এই নাম্বারটিতে। পেইড ব্যাচ আছে, সে পেইড ব্যাচে পেমেন্ট করে যুক্ত হলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং আপনি ক্লাস করতে পারবেন। তাহলে বুঝে বুঝে পড়লে এগুলো আনসার করা কোনো ব্যাপারই না, বাট এমনি দেখলে একটু জটিল মনে হতে পারে। আসো 6 নম্বর প্রশ্নটা আমরা সলভ করি। গুগল প্লেক্স কোন নেটওয়ার্কের উদাহরণ? তাহলে গুগল প্লেক্সটাকে সেটাকে বুঝতে হবে। এটা একটা কমপ্লেক্স টাইপ যেখানে অনেকগুলো বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলোতেই গুগলের যাবতীয় কাজকর্ম হয় এবং একাধিক বিল্ডিং থাকার কারণে এটা মূলত সরাসরি চলে যায় হচ্ছে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এটার সাথে কানেক্টেড বা এটাকে সমর্থন করে। কারণ একটা ক্যাম্পাস, সেটা ইউনিভার্সিটি হোক আর কলেজ হোক, যেখানে অনেকগুলো বিল্ডিং থাকে, সেই বিল্ডিংয়ের কম্পিউটারগুলোর মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, যেটা ল্যান থেকে একটু বড়, সেটাকে বলা হচ্ছে ক্যাম্পাস। তাহলে ল্যানের ডিস্টেন্স হচ্ছে বা কভারেজ এরিয়া হচ্ছে 1 কিলোমিটারের মতো। সে 1 কিলোমিটারের চেয়ে বেশি যখন হয় সেটা হচ্ছে, বা ম্যান থেকে যখন কম হয়, মেট্রোপলিটন এরিয়া থেকে যখন কম হয়, তখন সেটাকে বলা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তো এটা ল্যান হবে না কেন? কারণ ল্যান হচ্ছে 1 কিলোমিটার, এই গুগল প্লেক্স যেটা, সেটার ডিস্টেন্সটা, রেডিয়াসটা একটু বেশি, 1 কিলোমিটারের চেয়ে বেশি। ম্যান হচ্ছে একটা শহরের নেটওয়ার্ক, তাহলে গুগল প্লেক্স তো একটা শহরের মতো বড় একটা এরিয়া নিয়ে নাই, তাহলে এটা ম্যান হচ্ছে না। প্যান হচ্ছে 10 মিটারের মধ্যে যে নেটওয়ার্ক, তাহলে গুগল প্লেক্স তো মাত্র 10 মিটার না, আরও বড়। তো এখানে সঠিক উত্তর হবে ক্যান, ল্যান, ম্যান এবং প্যান হচ্ছে না। হাবস্পট ক্লাউড কম্পিউটিং কোন মডেলের উদাহরণ? এখানে 4টা মডেল দেওয়া আছে। এই 4টা মডেলই হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের 4টা সার্ভিস মডেল, এবং এই ক্লাউড কম্পিউটিং হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2 এর একটা টপিক। চ্যাপ্টার 2 এর একদম শেষের টপিক যেটা, সেটা ক্লাউড কম্পিউটিং, যেখানে IaaS এর পুনরূপ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস বা অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, সফটওয়্যার এজ এ সার্ভিস এবং নেটওয়ার্ক এজ এ সার্ভিস। তো এখানে আরেকটা অপশন আছে এখানে সার্ভিসগুলোর মধ্যে, সেটা হচ্ছে ক্লাউড ইউজার এজ এ সার্ভিস। তোমরা যদি বই পড়ো তাহলে দেখবা। তাহলে এখন আসো, এই হাবস্পট যেটা, সেটা মূলত কোন সার্ভিস দেয়? ওরা হচ্ছে অনলাইন মার্কেটিং এবং সরাসরি সফটওয়্যার সুবিধা দেয়। তাহলে সরাসরি সফটওয়্যার সুবিধা যেহেতু দেয়, তাহলে আমার সঠিক উত্তর হবে এখানে গ, সফটওয়্যার এজ এ সার্ভিস। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মডেমের কাজ হলো, এই আমরা যদি মডেম শব্দটা দেখি, এই মডেমের মানে হচ্ছে মডুলেশন। মডুলেশন যখন হয় তখন ডিজিটাল সিগন্যাল অ্যানালগে রূপান্তর হয়, এবং এইটা হয় হচ্ছে যখন ডাটা সেন্ড হয়, যখন সেন্ডার থেকে ডাটা সেন্ড হয় তখন মডুলেশন হয়। আর ড্যাম মানে হচ্ছে ডিমডুলেশন, যখন সে অ্যান্টেনা থেকে ডাটা রিসিভ করে তখন ডিমডুলেশন হয়। ড্যাম মানে হচ্ছে ডিমডুলেশন। তাহলে ডিমডুলেশনে কি হয়? সেক্ষেত্রে অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়। এইটা হয় হচ্ছে রিসিভার ইন্ডে, এই ঘটনাটা ঘটে। তাহলে মডেম মূলত ডাটা সেন্ড করতে এবং রিসিভ করতে ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডাটা পাঠানো এবং ডাটা গ্রহণ। ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার হয় না, এবং মডেমের মধ্যে কোনো মেমোরি ইউনিট নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার 1 ও 3 গ। পরের প্রশ্নে বলা হচ্ছে এফ এর সাথে 2 যোগ করে যোগফলের পরের সংখ্যা থেকে 2 বিয়োগ করলে কত হবে? এখানে আমরা যদি একটু ভেঙে ভেঙে করি, দেখো এফ এর সাথে 2 যোগ করো, তাহলে 2 যোগ করলে কত হবে? এফ মানে হচ্ছে 15, এফ এর ডেসিমাল মান হচ্ছে 15, তার সাথে 2 যোগ করলে হচ্ছে 17, বাট 17 তো হেক্সাডেসিমালে নাই, তাহলে 7 থেকে 16 বিয়োগ করতে পারবো, ভাগ করতে পারো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1, এবং একবার 16 বিয়োগ করার কারণে এখানে 1 যাবে, এ আর 1 যোগ করলে হবে বি। তার পরের সংখ্যা বলছে যোগফল, এই যে যোগফলটা পেলাম, তার পরের সংখ্যা বের করতে হবে। তাহলে পরের সংখ্যা বের করতে গেলে 1 যোগ করতে হয়, তাহলে 1 যোগ করলে 2 হয়, 2 হেক্সাডেসিমালে আছে, যেহেতু 2 হেক্সাডেসিমালে আছে, অ্যান্সার হবে 2, আর এখানে বি বসবে। এই পরের সংখ্যা থেকে আবার 2 বিয়োগ করতে হবে। তাহলে যদি 2 বিয়োগ করি তাহলে অ্যান্সার কত হচ্ছে? তো 2 বিয়োগ করো, 2 থেকে 2 গেলে হচ্ছে 0, আর কোনো ধারটার করতে হয় নাই, তাহলে বি বসে যাবে, তাহলে অ্যান্সার হবে B0। এখন আসো আমরা এটাকে আরেকটু শর্টকাট করি। এফ এর সাথে 2 যোগ করা হয়েছে, এই 2 যোগ করা হয়েছে, পরে আবার 2 বিয়োগ করা হয়েছে, তাহলে যোগ আর বিয়োগ বাদ। তাহলে এফ এর পরের সংখ্যা কত? এটা হচ্ছে পরের সংখ্যা। তাহলে আমরা এফ এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এফ মানে হচ্ছে 15, মানে ডেসিমাল মান হচ্ছে 15, তার সাথে 1 যোগ করলে হবে 16 আবার হেক্সাডেসিমালে নাই, তাই 16 থেকে 16 বিয়োগ করে বেস বিয়োগ করা যায়, বা 16কে তুমি 16 দ্বারা ভাগও করতে পারো। তাহলে অ্যান্সার হবে 0,
তাহলে 16 1 টাইম 16 ভাগশেষ 0 দুটো সেম জিনিস, তাহলে 0 বসবে। আর এখানে 16 বিয়োগ করছে একবার বা ভাগফল 1, তাই হাতে থাকবে 1। এ মানে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 মানে হচ্ছে বি। তাহলে আমাকে এই লঙ্কার কাহিনী ঘটাতে হলো না, আমি একটু শর্টকাটে করে ফেলতে পারলাম, জাস্ট একটু ব্রেন খাটালি। তাহলে এই যে একটা জিনিস অনেক বড় হয়, আবার একটা জিনিস অনেক ছোট হয়, খুব ছোট করে পড়ানো যায় বা শেখা যায়, এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের বিষয়, যে পড়বে এবং যে পড়াবে তার। আর এই সবগুলো জিনিসই আমাদের অনলাইন ক্লাসে পাওয়া যায় যদি তুমি দূরে থাকো, এবং অফলাইন ক্লাস যদি তুমি কুমিল্লার ভিতরে থাকো। ওয়েলকাম টু মাই ক্লাসেস। পরের প্রশ্নে আসি, বলছে এটা ডেসিমেল মান নির্দেশক। এখানে সবগুলো উত্তর ডেসিমেলে আছে এবং প্রশ্ন বলে দিচ্ছে ডেসিমেল মান নির্দেশক। এখানে কিছু সংখ্যা দেয়া আছে যেটা যোগ এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে আছে। তো এগুলো আমরা ক্যালকুলেটারে করতে পারি। যদি ক্যালকুলেটারে না করি, হাতে কলমে করি, সেক্ষেত্রে কী করতে হবে? চলো তাহলে আমরা একটা হাতে কলমে করি। এই যে সংখ্যাটা দেয়া আছে 1 1, এটার ডেসিমেল মান কত হবে? এটার ডেসিমেল মান হবে, এটার বেস দ্বারা তুমি এটাকে গুণ করে দাও। তাহলে 2 একে ডেসিমেল মান বের করতে গেলে তাদের অবস্থান প্রয়োজন হয়। তাহলে 1 × 2⁻1 প্লাস 1 × 2⁻0 হিসাব করে ফেলো যে 2 + 1 = 3। আরও যদি শর্টকাটে করি 1 2 4, তো 1 1 বসাই দাও। তাহলে 1 1 বসালে কত হচ্ছে? 2 একে 2 আর 1 একে 1, হিসাব করলে 3 হচ্ছে। আবার যদি হিসাব করি বলি 1 2 4 1 1, কার নিচে 1 আছে 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে বোঝা গেল এটা মানে হচ্ছে 3। অক্টালে 7 আছে এবং ডেসিমেলও 7 আছে, তাহলে এক্ষেত্রে এইটার মানে হচ্ছে 7, নর্মাল 7। তাহলে 7 3 10 হয়ে গেল। ডেসিমেলে 5 5, যেহেতু পুরো ডেসিমেলে চাইছে, সংখ্যাটাও ডেসিমেলে আছে, তাহলে 5 হলো। তারপর এটা আসো 16, তাহলে 16-র ক্ষেত্রে কি হবে? এই মানটা হবে মোট 17। কেন হবে দেখো একটু, এই 1 1 বেজ আছে 16, তাহলে আমরা যদি হিসাব করি 1 × 16⁻1 প্লাস 1 × 16⁻0, তাহলে অ্যান্সার হচ্ছে 16 একে 16, 16⁻0 মানে হচ্ছে 1 1 একে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 17। তাহলে এটা ডেসিমেল হচ্ছে 17। তাহলে 17 3 20 20 আর 7 হচ্ছে 27, 27 আর 5 হচ্ছে 32। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার 32। এটা হচ্ছে আমি হাতে কলমে করলাম। এখন তুমি যদি এটা ক্যালকুলেটারে করতে যাও করতে পারো, কিন্তু ক্যালকুলেটারে করলে সব জায়গাতে ক্যালকুলেটার অ্যালাউড না। কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলোতে টিচাররা ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, কারণ তুমি হাতে কলমে পারো কিনা সেটা দেখার জন্য। তা আমি এখানে আসলে এমসিকিউ ক্লাস হওয়ার কারণে এবং অনেকগুলো এমসিকিউ এবং ডিউরেশন বেড়ে যায়, এই কারণে আমি এখানে সব ডিটেল কথা বলতে পারি নাই। অনলাইন ক্লাসে যদি দেখা হয় সেখানে আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ। তারপরে আসো, দুইটা অক্টাল সংখ্যা দেয়া আছে, এদের বিয়োগফল জানতে চাইছে। তাহলে আমরা বিয়োগ করি 1 0 0 2। এগুলো বাচ্চারা কি করে? ক্যালকুলেটারে শিখে বা ক্যালকুলেটারে করে। দেখো তুমি যদি হাতে কলমে করতে না পারো, তুমি শিখলে কি? যদি ক্যালকুলেটারে অটোমেটিক করো, তাহলে রাশিটি পড়ার কী দরকার? আমরা হাতে কলমে শিখবো আগে, বুঝার পরে শর্টকাট করার জন্য ক্যালকুলেটার। আর যদি পারি, ব্রেন যদি ঠিকঠাক থাকে, যদি ঠিকঠাক পড়াতে পারে, তাহলে শর্টকাট না, আমরা হাতে কলমেই খুব দ্রুত করতে পারবো। আসো, এটা থেকে আমরা 3 বিয়োগ করব। এখন দেখো তো, দুইটাই অক্টাল সংখ্যা হওয়ার কারণে আমার বিয়োগ করতে কোনো প্রবলেম নেই, বাট দুইটাই অক্টাল সংখ্যা হওয়ার কারণে যে বিয়োগটা এখন হবে, সেই বিয়োগটা হবে আমার অক্টালের বিয়োগ। এখন আসো, অক্টালের বিয়োগ করতে গেলে এই যে 2 থেকে আমি 3 বিয়োগ করতে পারবো না। এই 2 থেকে 3 বিয়োগ করতে পারবো না কেন? কারণ 2 3 থেকে ছোট। তাহলে এখন আমি কি করব? আমি এই 2টাকে বড় করব। বড় করতে গেলে কি করব? 2-এর সাথে আমি 8 যোগ করব। ওই যে অক্টালের বেস 8 যোগ করব, 10 হয়েছে। 10 থেকে 3 গেলে কত হচ্ছে? 7। এবার দেখো লাস্টে 7 কোথায় কোথায় আছে? এইখানে আছে আর 7 এখানে আছে। তাহলে এই দুটো অপশন আমার বাদ। এই দুটো থেকে যে কোনো একটা বের করতে হবে। এখন দেখি ঘটনাটা কি ঘটে। তুমি যে 2-এর 10 বানাইছো, এই 8 যোগ করছো কতবার? একবার। এটাকে তোমাকে কেউ বলে না যোগ করতে, তুমি জোর করে যোগ করছো। এই কারণে একবার যোগ করছো বলে এখানে মনে মনে একটা 1 আসবে, এবং 0 থেকে 1 বিয়োগ করা যাবে না। কেন? 0 ছোট। তাই এই 0-এর সাথে আমরা আবার 8 যোগ করব, এখানে 8 হবে। এখান থেকে 1 বিয়োগ করব, তাহলে অ্যান্সার হবে কত আমার? 7। এই 7 আবার এখানেও আছে, এই 7 এখানেও আছে। এখনও আমি অপশন শিওর হতে পারিনি। এখানে আবার 8 যোগ করছি একবার, তো এখানে আবার 1 আসবে। এখানে 1 আসার কারণে আবার 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, তাহলে 0-এর সাথে আমি 8 যোগ করব, 8 হবে, তার থেকে 1 গেলে হচ্ছে 7। এই 7 লিখলাম। এখন এই 7 7 7 আমি অপশন পাই গেছি। তো তারপর যোগটা এখনও শেষ হয় না, 8 যোগ করছে একবার, তাও জোর করে যোগ করছে বলে তোমার জরিমানা হয়েছে, সেখানে তুমি এখানে 1 লিখবা। আর 1 থেকে 1 গেলে 0, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 7 7 7। সঠিক উত্তর আমার গ।
পরের প্রশ্নে আসি, ভি অ্যালাইন এট্রিবিউট ভ্যালু কোনটি? বেসিক্যালি এটা চ্যাপ্টার 4 এর এট্রিবিউট টপিক থেকে আসা একটা কোশ্চেন। এট্রিবিউট থেকে প্রতি বছরই বোর্ডে কোশ্চেন থাকে। তো এখানে আসো ভি অ্যালাইন মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বি বা উপরে নিচে বা উলম্ব বরাবর। তো আসো কোনো কন্টেন্টকে উপরে নিতে গেলে বা মাঝখানে রাখতে গেলে বা নিচে আনতে গেলে যে অ্যাট্রিবিউট লাগে সেটা হচ্ছে ভি অ্যালাইন, এবং ভি অ্যালাইনের অনেকগুলো অ্যাট্রিবিউট ভ্যালু আছে, তার মধ্যে একটা হচ্ছে টপ, সঠিক। এখানে সেন্টারটা হচ্ছে মূলত অ্যালাইনের ভ্যালু, তোর ভ্যালু তিনটে, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে রাইট। তো ভি অ্যালাইনের ক্ষেত্রে এটা সেন্টার না হয়ে হবে মিডল। যদি মিডল হইতো এটা সঠিক হতো, তো এটা ভুল। আর বটম নিচে নেওয়ার জন্য, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 1 ও 3, অপশান গ সঠিক। 13 নম্বরে আসো, 116 এর 2 এর পরিপূরকের মান কত? তো আমরা শর্টকাট করার জন্য, যেহেতু অক্টালে আছে আর অক্টাল থেকে সরাসরি বাইনারিতে রূপান্তর করা যায়, আমরা প্রথমেই অক্টাল থেকে সরাসরি বাইনারিতে রূপান্তর করব। তাহলে সংখ্যাটা আছে হচ্ছে 116। আমরা জানি অক্টালের সাথে বাইনারির সম্পর্ক 3 বিটের। তাহলে আমরা 3টা স্থানীয় মান নিই, 1 2 4। 6 মানে হচ্ছে 4 এ 1 6, 4 এ 2 6, তাহলে 110। আর 1 মানে হচ্ছে 001, এ 1 মানে 001, তাহলে এই 1 মানেও 001ই হবে। এখন আসো 116 এর আমরা যে 116 তো, হ্যাঁ, 116 এর যে মানটা আমরা পেলাম, সে 116 এর মানটা যদি আমরা বাইনারিতে লিখি সেটা হচ্ছে 001001110। এখানে 9 বিট আছে, বাট অপশনে কোথাও 9 বিট নেই। 4 8 4 8 4 8 4 8, তাহলে আমরা এখানে 9 বিট হয়ে যাচ্ছে না? তো আমরা কি করব, যেহেতু অপশনে সবগুলো 8 বিটে দেওয়া আছে এবং এই 8 বিটের মধ্যে সর্ববামের যে বিটগুলো আছে এখানে সবগুলো হচ্ছে আমার সাইন বিট। এই কারণে আমরা কি করব, আমরা এই সামনের 2টা জিরোকে ওমিট করব, বা একটা জিরোকে ওমিট করে আমরা 8 বিট রেজিস্টারের জন্য সেটাকে চিন্তা করে ফেলবো। হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে কত, 2 4 6 8, তাহলে সামনের একটা জিরো বাদ, তাহলে 01001110 বাদ দিলেন কেন স্যার? আপনি তো বললেন, অন্যান্য ক্লাসে বলছি আর কি, যে সেটা হচ্ছে প্রত্যেকটা বিটের জন্য 3 বিট লাগবে। আমরা 3 বিট লাগবে, আমরা সেটা বুঝছি। এটা যদি আমরা করতে যেতাম নর্মালি, তাহলে আমাকে 16 বিট রেজিস্টার ইউজ করতে হতো, বাট এখানে অপশনে কোথাও 16 বিট নাই, 8 বিট আছে। তাই আমি সামনের 0 যেহেতু বাদ দেওয়া যায়, অর্থবোধক পূর্ণ সংখ্যার সামনে যেহেতু 0 থাকে না, বাট কোড হওয়ার কারণে কিন্তু 0 থাকতেই হবে, মাস্ট। বাট যেহেতু অর্থবোধক পূর্ণ সংখ্যার সামনে 0 থাকে না, আমরা যদি এটাকে কোড বাদ দিয়ে বাইনারি সংখ্যা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা একটা 0 বাদ দিতেই পারি। আবারও বলতেছি, কোড এবং বাইনারির মধ্যে পার্থক্য হচ্ছে কোডে বিট সংখ্যা ফিক্স থাকবে, আপনি চাইলেও এখানে একটা 0 কাটতে পারবেন না। বাট যখনই আমরা মানে নর্মালাইজ করার জন্যে বা অপশন মিলানোর জন্যে সামনের 0টা বাদ দিচ্ছি, সেক্ষেত্রে কোন কনসেপ্টে বাদ দিচ্ছি, সেই কনসেপ্টটা হলো আমরা এটাকে এখন আর কোড না ধরে বাইনারি সংখ্যা ধরতেছি, 1 নম্বর পয়েন্ট। 2, অর্থবোধক বাইনারি সংখ্যার সামনে বা যে কোনো সংখ্যার সামনে শূন্যের কোনো দাম নাই, এই হিসাব করে আমরা একটা 0 বাদ দিচ্ছি। এখন আসো এখানে সাইন বিট, বাম দিকের যে বিটটা আছে এটা সাইন বিট, 0 থাকার কারণে এই 116টা প্লাস হয়ে গেছে। আমরা জানি যে সাইন বিট 0 হলে চিহ্ন কি হয়, প্লাস। তারপরে আসো আমরা যদি এখন এটাকে 2 এর পরিপূরক যেহেতু বলছে, আগে 1 এর পরিপূরক করতে হবে। তো 1 এর পরিপূরকটা আসলে কি দেখা হবে অনলাইনে, তার আগে না, হ্যাঁ। তো চলো 1 এর পরিপূরক করে ফেলি। আমরা এটাকে ধরছি হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্যে। এখন 1 এর পরিপূরক করি, তাহলে 1s কমপ্লিমেন্ট যখন করব তখন 0 কমপ্লিমেন্ট হবে 1। কেন হলো? অনলাইন ক্লাসে ইনশাল্লাহ, হ্যাঁ, বা অফলাইন ক্লাসে। আর 1 এর পরিপূরক হলো 0, 1 এর পরিপূরক 0, 1 এর পরিপূরক 0, 0 এর পরিপূরক 1, 1 এর পরিপূরক 0, 0 এর পরিপূরক 1। আর 2 এর পরিপূরক করতে গেলে এই 1 এর পরিপূরকের সাথে আবার 1 যোগ করতে হয়। সেক্ষেত্রে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 মানে 10। এসব কথাবার্তা বলা যাবে না, 2 মানে 10, 2 মানে 10 না, 2 মানে 2ই। তাহলে এখন কী করবো, আমি কী লিখবো এখানে, 2 তো বাইনারিতে নাই, তাহলে সেখান থেকে 2 বিয়োগ করো, অ্যান্সার 0 হবে। 2 বিয়োগ করলেন কেন? একটু আগে অক্টাল বিয়োগের বেলা দেখছিলাম যে ভিত্তি বিয়োগ করতে হয় বা ভিত্তি দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে ভাগশেষ যেটা সেটাই যোগফল হবে, বিয়োগফল যেটা সেটাই যোগফল হবে। আর যদি ভাগ করো তুমি 2কে 2 দ্বারা, 2 2 ভাগশেষ 0, এই 0টাই হবে যোগফল। 2 বিয়োগ করছে একবার বা ভাগ করছে একবার, তাই যোগ হাতে থাকবে 1। ওকে, আবার বলতেছি, ভাগশেষ যেটা সেটা যোগফল হবে,
আর যেটা ভাগফল আছে সেটা হবে কেরি বা হাতে থাকবে। তাহলে হাতে আছে 1, এই 1 আর ছোটো করে লিখছি 1, এই 1 আর 0 যোগ করলে 0 হবে, সরি 1 আর 0 যোগ করলে 1 হবে 1, তারপরে হচ্ছে আর হাতে কিছু নাই, তাহলে 0 0 1 1 0 1, এখানে সাইন বিট 0 আছে, চিহ্ন হবে -116। তাহলে সঠিক উত্তর হচ্ছে 10 11 00 10 10 11 00 10 নাই 10 10 11 00 10, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ঘ। এটা হচ্ছে না কারণ 10 এখানে তো 1 নাই, তাই এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, সামনে 1 না থাকার কারণে। পরের প্রশ্নে আসি, 19 ধারাটির পরবর্তী মান কত? তাহলে আমরা একটু দেখি যে 1 থেকে 9-এর পার্থক্য হচ্ছে 8। এবার আসো, তাহলে 9 থেকে এটার পার্থক্য 8 হওয়া উচিত, তাহলে 9-এর সাথে আমরা যদি 8 যোগ করি সেক্ষেত্রে 11 আসবে না, কারণ 9-এর সাথে 2 যোগ করলে 11, তাহলে বোঝা গেল এটা নর্মাল যোগ না, এটা অ্যাবনর্মাল যোগ। তাহলে কি দেখো একটি এখানে যদি 1 আনতে চাই, 8 আর 9 যোগ করলে হয় 17, তাহলে 17 তো এখানে হয়নি ভাই, তাহলে এখানে যেটা বসাইছে তারা সেটা বসাইছে 1, সামনেও বসাইছে 1, তাইলে এখন এখানে 1 আনতে হবে, এখানে 1 আনতে হবে মানে এখানে 1 আনতে হবে। আমরা জানি একটু আগে বললাম যে ভাগশেষটা যোগফল হয়, 1 আনতে গেলে 16 দ্বারা ভাগ করতে হবে, 16 একে 16 হবে, ভাগশেষ 1 হবে, তাহলে এই 1টা আমরা এখানে এসে বসাইলাম, ওকে, আর এই 1টা এখানে, তাহলে 1 বসলো, তাহলে বুঝে গেল যে 1 1 যেটা আসছে 9-এর পরে তার সাথে 8 যোগ করেই আসছে, বাট এটা নর্মাল যোগ না, এটা হেক্সাডেসিমেলের যোগ, তাহলে বোঝা গেল এখানকার সবগুলো অপশন হেক্সাডেসিমেলে আছে এবং এই ধারার যোগটাও হেক্সাডেসিমেলের। দেখো কোশ্চেনের মধ্যে কোশ্চেন, প্রবলেমের মধ্যে প্রবলেম, এই কারণেই হয়তো এটা নটরডেমের কোশ্চেন। ওকে, আসো তাহলে আমরা যদি এখন এই 1 1-এর সাথে আবার 8 যোগ করি তাহলে আমি এই পরের মানটা পাই যাব। হ্যাঁ, তাহলে 1 1-এর সাথে 8 যোগ করি, চলো তাহলে 1 1 প্লাস 8, 8 আর একে যোগ করলে 9 হয়, 9 তো হেক্সাডেসিমেলে আসেই, লেখা যাবে, তো 9 তো একখানে এক জায়গাতেই আছে, এটাই সঠিক উত্তর, যাওয়ারই দরকার নেই। তারপরে গেলাম এই 1টা বসাই দিলাম, তাহলে 1 তো হাতে কিছু নেই, যেহেতু 1 বসে যাবে, সঠিক উত্তর হচ্ছে 19। আসো তাহলে দুটি অর্ধযোগের বর্তনী দিয়ে একটি পূর্ণযোগের বর্তনী তৈরিতে অতিরিক্ত কোন গেট ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অতিরিক্ত অর গেট ব্যবহার করা হয়। এই অর গেটটা লাগে মূলত হচ্ছে ক্যারি আউটের সমীকরণে C1 প্লাস C2, এই C1 মানে হচ্ছে বা C2 প্লাস C1, এই C2 মানে হচ্ছে দ্বিতীয় হাফ এডারের ক্যারি, দ্বিতীয় হাফ এডারের ক্যারি, এবং C1 হচ্ছে প্রথম হাফ এডারের ক্যারি। তাহলে এই দুইটা ক্যারি থেকে ফুল এডারের ক্যারি পাওয়ার জন্য দুইটাকে অর করতে হয়, এটা হচ্ছে ফ্যাক্ট। এবং এই জিনিসটা আসলে মূলত হচ্ছে অনেক বড় একটা জিনিস থেকে নিয়ে আসা ছোট একটা প্রশ্ন, এবং এগুলো হর হামেশায় আসে, মুখস্থ না করে বুঝতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং 16 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে 16 নং প্রশ্নের উত্তর দিতে গেলে এটা আমাকে বুঝতে হবে। চলো আমরা একটু সরল করে নিই। S equal to A or AB or A not C, এবং পাশে আছে হচ্ছে B not C not or C। এখন আসো আমরা যদি এইটুক সরল করি, এখান থেকে দেখো A কমন যায়, এইটুক থেকে A কমন গেলে কি থাকে, 1 or B or A not C, এই ব্র্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটাকে একটা সূত্র করা যায়, সেই সূত্রটা হচ্ছে B নোটের সাথে C আর C নোটের সাথে C, সূত্রটা হচ্ছে A or B C, এটা সূত্র হচ্ছে A or B A or C। তাহলে যদি এটা নিয়ে আসি তাহলে কী হবে, B not or C, C not or C। আর এখান থেকে যদি আমরা কাজ করি, এই অরের বেলায় একটা 1 থাকলে পুরোটা মিলে 1 হয়, সূত্র হচ্ছে A or 1 সমান 1, তাহলে B or 1 সমান হবে 1, সাথে আছে A not C। আর এখানে C or C not মানে 1, সূত্র হচ্ছে A not A or A or A not equal to 1, তাহলে C or C not মানে হচ্ছে 1, এটা হচ্ছে 1। আবার A and 1 মানে A, সূত্র হচ্ছে A and 1 সমান A, and এর বেলায় 1 এর দাম নাই, তারপর হচ্ছে A not C, and এর বেলায় 1 এর দাম নাই, তাহলে হচ্ছে B not or C। এখন আসো এটা আবার সূত্র যায় A or B C, এই সূত্রটা যায়, কারণ বিপরীত মানে উভয় দিকে হচ্ছে একই চলক আছে, বিপরীতভাবে, যেমন এখানে আছে A, এখানে A not, এবং ফরম্যাট মিলে, তাই আমি সূত্রটা করব আবার। তাহলে A or A not, A এর সাথে C, তাহলে A or C। এখন আসো আমি যদি এটা তো কিছু করার নাই, লিখে রাখি, তাহলে A or A not মানে 1, একটু আগে বললাম যে A or A not মানে হচ্ছে 1,
তারপর আছে এ অর সি, এখানে আছে বি নট অর সি। এখন এন্ডের বেলায় 1 এর দাম নাই, সূত্র হচ্ছে এ এন্ড 1 সমান এ, তাহলে এন্ডের বেলায় 1 এর দাম নাই, থাকতেছে হচ্ছে এ অর সি, আর এখানে থাকতেছে হচ্ছে বি নট অর সি। এরকম কোনো অপশন আমার কাছে নাই, আর তাহলে আমাকে গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে কী পাই দেখি, যদি আমরা এ দিয়ে এটাকে গুণ দিই, আবার এ দিয়ে সি কি গুণ দিই, তাহলে হচ্ছে এ বি নট অর এ সি। যদি সি দিয়ে বি নটকে গুণ দিই তাহলে বি নট সি অর সি সি। এখন আসো এ বি নট অর এ সি অর বি নট সি অর একটা সি। ওকে, তাহলে এই লাইন থেকে শুধু জাস্ট এই অংশ থেকে দেখো তো সি কমন যায় কি না। তাহলে এ বি নট, যদি এখান থেকে সি কমন যায় তাহলে থাকে কি, থাকে হচ্ছে এ বি নট আর একটা 1, অরের বেলায় একটা 1 থাকলে পুরোটা মিলে 1 হয়ে যাবে। তাই আমি লিখতে পারি হচ্ছে এ বি নট অর সি, এই পুরোটাকে আমি 1 লিখতে পারি। সূত্র কি, সূত্র হচ্ছে এ অর 1 সমান 1। তাহলে এন্ডের বেলায় 1 এর দাম নেই, তাহলে এ বি নট অর সি, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটি, এ বি নট অর সি, খ। সিএসএস এর প্রকারভেদ। সিএসএস 3 প্রকার হয়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস যেটার প্রতি লাইনে লাইনে লিখতে হয়, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটা HTML এর হেড সেকশনে লিখতে হয় স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল ট্যাগ ব্যবহার করে, আর ইনলাইন সিএসএস স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ডিফারেন্ট সিএসএস ডট সিএসএস ফরম্যাট যুক্ত ফাইল তৈরি করতে হয়। এবং এই 3 প্রকার সিএসএসই সিএসএস এর প্রকারভেদ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 3টাই, 1 2 ও 3। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইনপুটকৃত প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। দেখো পালসের সংখ্যা গুনতে পারে যেহেতু বলছে, তাহলে অ্যান্সার কাউন্টারই হবে, কারণ কাউন্টারই পালসের সংখ্যা গুনতে পারে। পরের প্রশ্নে বলা হচ্ছে স্পান স্টার, একটা সিনট্যাক্স দেয়া আছে HTML এর, লাইনটিতে অ্যাট্রিবিউট কোনটি। আমরা জানি অ্যাট্রিবিউট হয় যেটা ট্যাগের নাম থাকে প্রথমে, এটা ট্যাগের নাম, ট্যাগ নেম, তারপর যেটা থাকে এটাই হচ্ছে অ্যাট্রিবিউট নেম। তাহলে এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট অথবা অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেম। তাহলে আমার অ্যাট্রিবিউট নেম কি, স্টাইল। তাহলে এখানে কালার রেড, এই কালার রেডটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট কোনটি, অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল। 20 নম্বরে বলছে একটা উদ্দীপক দিয়ে দিছে প্রশ্নে, বলছে এন্ড গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে আউটপুট এ বি সি হবে। তাহলে আমরা একটু দেখি এমনি আউটপুট কি হয়। নর্মালি এ যদি ইনপুট হয় আউটপুট হবে এ নট, বি হলে বি নট, সি থেকে সি নট। ওকে, এগুলো যদি এখানে আসে এন্ড গেটের মধ্যে তাহলে এটা হবে এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট। এটা যদি আবার আমরা ডিমর্গান করি, ডিমর্গানে বলছে যে যদি এটাকে ডিমর্গান করি তাহলে অ্যান্সার হচ্ছে এ অর বি অর সি, নটটা এরকম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডিমর্গান করার পর আমরা কি পাইলাম, নর পাইলাম। এখন ওরা বলতেছে কি, যে কি করলে এ বি সি হবে, অ্যান্ড আকারে থাকবে। তাহলে আমরা যদি এখানে নর গেট ব্যবহার করি, এখানে যদি নর গেট ব্যবহার করি যেখানে ফিগারটা এমন হবে, তাহলে কি হয় একটু দেখি তো। নর গেট হলে এখানে কি কি আসবে, এ নট আসবে, বি নট আসবে, সি নট, কারণ এগুলো তো চেঞ্জ করতেছি না, এখানে চেঞ্জ করতেছি। এ নট বি নট সি নট যদি হয়, নর গেট কী করবে, অর করবে আর নট করবে। আমরা যদি এখন ডিমর্গান করি, এখানে যদি ভাঙি তাহলে সেটা হবে এ ডাবল নট অ্যান্ড বি ডাবল নট অ্যান্ড সি ডাবল নট। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এ বি সি। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো বুঝলেন যে নর করলে এ বি সি আসবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে নর। আমরা বুঝবো কেমনে স্যার? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যখন নর অবস্থায় যখন থাকে, ধরো এ অর বি অর সি নর অবস্থায় আছে, তাহলে এটা যদি ভাঙি আমরা তাহলে কি পাওয়া যাচ্ছে, এ নট অ্যান্ড বি নট অ্যান্ড সি নট পাওয়া যাচ্ছে। এখন দেখো আমরা কিন্তু এ নট বি নট সি নট, আমরা কিন্তু এবিসি পাই নাই, এ নট বি নট সি নট আছে আমার কাছে। তো সেক্ষেত্রে আগে থেকে নট থাকবে, আর ভাঙার পরে জোড়ায় জোড়ায় হবে। নর হইলে ভাঙার পর এই অরগুলো অ্যান্ড হয়ে যাবে, আর এক জোড়া নট বাদ যাবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ অ্যান্ড বি অ্যান্ড সি। তাহলে বোঝা গেল যদি এখানে নট হয়ে ইনপুট হয়, সেটাকে আমরা যদি নর করে ফেলি, নর করার পর ভাঙার পরে নটগুলো ডাবল ডাবল হবে, ডাবল ডাবল নট বাদ যাবে, আর অরের পরিবর্তে অ্যান্ড হবে। তাহলে এই হচ্ছে আমার 20টা কোশ্চেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো। আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে দিও ফ্রেন্ডদের মধ্যে, তারাও শিখবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।